16 মাস ধরে বেতন পাচ্ছেন না কমিউনিটি ক্লিনিকের 662 জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএইচসিপি। তারা জানান, গত বছরের ডিসেম্বরে 13,923 জন সিএইচসিপিকে রাজস্ব খাতে স্থানান্তর করা হলেও কর্তৃপক্ষের ভুলে তাদের মধ্যে 662 জনের বেতন বন্ধ হয়ে গেছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সাইদুর রহমান জানান, নতুন ডিপিপি প্ল্যানের মাধ্যমে বিষয়গুলো সমাধানের চেষ্টা চালাচ্ছে সরকার। 16 মাস ধরে বেতন না পেয়ে মহাখালীর কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের অফিসে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা। তারা জানান, 662 জন সিএইচসিপি 2023 সালে এ পদে যোগদান করে নিয়মিত বেতন পেলেও গত বছরের জুলাই থেকে তাদের বেতন বন্ধ হয়ে যায়। সাবেক ব্যবস্থাপনা পরিচালক যিনি ছিলেন, উনি যোগদানপত্র আহ্বান করেছিলেন। আমরা সবাই একত্রে যোগদানপত্র এখানে পাঠিয়েছি। আজকে দীর্ঘ 16 মাস আমরা বেতন ভাতা পাচ্ছি না। কর্তৃপক্ষ আমাদের কোনো সঠিক উত্তর দেয়নি। একটা সরকারি চাকরিজীবী সে 16 মাস বেতনবিহীন কিভাবে তার সংসারের ব্যয়ভার বহন করে? অপারেশন প্ল্যান থেকে 2024 ডিসেম্বরে মোট 13,923 জন সিএইচসিপিকে রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। এ সময় কমিউনিটি ক্লিনিকের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনও দেয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ 2011, 2015 ও 2018-তে নিয়োগপ্রাপ্তদের সাংগঠনিক কাঠামোতে ন্যস্ত করলেও 2023 সালে নিয়োগ পাওয়া 662 জনকে বাদ দেন। স্বাস্থ্য সেবা বিভাগের অনুমোদন আছে, তাদেরকে রেভিনিউতে ট্রান্সফার করা হয়ে গেছে অলরেডি। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট কর্তৃপক্ষ বলছে, বিষয়টি সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভুলবশত 662 জনকে বাদ দিয়ে বাকিদের বেতন ভাতা দেওয়া হচ্ছে। কেন বন্ধ আছে এটা আমরাও জানি না। আমরা কিন্তু মন্ত্রণালয়ে লিখছি যে আইনগত কোনো সমস্যা নেই, এদের বেতন ভাতা দেওয়া যাইতে পারে। মন্ত্রণালয় যদি শুধুমাত্র বলে দেয় যে হ্যাঁ তাদের বেতন ভাতা প্রদান করার জন্য বলা গেল, তাইলে আমরা কিন্তু তাদের বেতন ভাতা দিতে পারবো। এমন অস্বস্তিকর পরিস্থিতির কারণ ব্যাখ্যা দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। 1,06,000 কোটি টাকার প্রোগ্রাম থেকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় বের হয়ে এসছে। সো এটা ডেফিনেটলি একটা কোলেটারাল ড্যামেজ থাকে এবং একটা কিছুদিনের জন্য এটা অস্বস্তি হয়, অসুবিধা হয়। এগুলো তার পার্ট। আগামী 10 এবং 18 তারিখে একনেক মিটিংয়ের মধ্যে দিয়ে এগুলো রেজুলেশন হয়ে আসবে। এই ব্রিজিং প্ল্যানের মাধ্যমে গত জুলাই থেকে আগামী জুন পর্যন্ত, 26শে জুন পর্যন্ত আমরা ব্রিজ করে ফেলবো এবং ইন দ্য মিন টাইম আমরা আসলে নতুন ডিপিপির মাধ্যমে পুরো হেলথ সিস্টেমকে রিঅর্গানাইজ করে ফেলবো। স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি দ্রুত সমাধান না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বেতন বঞ্চিতরা। আমরা যদি এই বেতন না পাই আমরা এখান থেকে যাব না। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। জনবল আর অবকাঠামো সংকটে বিঘ্নিত হচ্ছে সাতক্ষীরা জেলা জজ আদালতের কার্যক্রম। নিষ্পত্তি হয়নি প্রায় 60,000 মামলা, বেঁধেছে জট। মামলার দীর্ঘসূত্রতায় ভোগান্তি বাড়ছে বিচার প্রার্থীদের। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি। বছরের পর বছর ধরে আদালতের বারান্দায় ঘোরাঘুরি, ভোগান্তি আর বিচারের দীর্ঘসূত্রতার যেন নতুন উদাহরণ সাতক্ষীরা জেলা জজ আদালত। জেলার আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যা 57,106টি, অথচ বিচারক ও সহায়ক কর্মচারী সংকটে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। নতুন বিচারক নিয়োগ পেলেও অবকাঠামোর সংকটে শুরু করা যাচ্ছে না বিচার প্রক্রিয়া। এতে অর্থ ও সময়ের অপচয় হচ্ছে অভিযোগ বিচার প্রার্থীদের। বিচারক সংখ্যা বাড়াইছেন, অথচ তাদের বসার বিল্ডিংয়ের সমস্যা। এই বিল্ডিংয়ের ব্যবস্থা করলে হয়তো আমাদের মামলাগুলো খুব দ্রুত শেষ হতো। 15 বছর, 10 বছর এবং অনেক দীর্ঘায়িত মামলা, এই মামলাগুলো নিষ্পত্তি হচ্ছে না। এই কোর্টে হাঁটতে হাঁটতে আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি কোনো ন্যায় বিচার পাচ্ছি না। সাতক্ষীরার 3তলা আদালত ভবনে কার্যক্রম চলছে 17টি আদালতে, নতুন করে সৃষ্টি হয়েছে 16টি। অবকাঠামো সংকটে সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারছেন না বিচারকরা। বিল্ডিংটা আছে 3তলা বিল্ডিং, এটা সম্প্রসারণের সুযোগ না থাকায় আরও 16টি কোর্ট সৃষ্টি হয়েছে। এই যে বিচারকদের বসার স্থান সংকুলন হচ্ছে না। আমরা যদি অবকাঠামো উন্নয়ন না করতে পারি, জনবল যদি নিয়োগ দিতে না পারি, তাহলে এগুলো শুধু স্বপ্নের ঘরেই বাস্তবায়ন করা সম্ভব। এই অবস্থায় মামলা জট কমানোর ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রশাসনিক কর্মকর্তা। প্রায় 60,000-এর মতো মামলা পেন্ডিং আছে, বিচারক আরও প্রয়োজন, জায়গারও সমস্যা আছে, নতুন বিল্ডিং করা প্রয়োজন। বিল্ডিং হলে জায়গা সহায়তা দিতে পারবে, মানুষকে আরও উপকার দিতে পারবে। অবকাঠামো উন্নয়ন সহ জনবল বাড়ানোর আহ্বান সরকারি কৌশলীর। দ্রুততার সহিত মামলা নিষ্পত্তি এবং সাতক্ষীরার মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য যে আন্তরিক আছে, সেই আন্তরিকতাটাও ব্যাহত হবে এই আদালত এবং অবকাঠামো এবং জনবলের অভাবে। মামলা জট কমানোর পাশাপাশি অবকাঠামো সংকট নিরসনে ব্যবস্থা নেওয়ার দাবি সেবা প্রার্থীদের।
ডিভিসি নিউজ ডেস্ক। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাব, ব্যবস্থাপনাগত দুর্বলতা আর নানা অনিয়মের কারণে দীর্ঘ 5 বছর ধরে কুমিল্লায় বন্ধ ডেমু ট্রেন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম রুটের হাজারো নিয়মিত যাত্রী। রেলওয়ে পূর্বাঞ্চলের করিডোর খ্যাত কুমিল্লা অঞ্চলে এমনিতেই চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা অপ্রতুল। তার উপর ডেমু বন্ধে সেই সংকট যেন এখন অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। স্বল্প আয়ের মানুষের যাতায়াত সহজ করতে 2012 সালে চীন থেকে 600 কোটি টাকা ব্যয়ে 20 সেট ডেমো ট্রেন আমদানি করেছিল তৎকালীন সরকার। এর মধ্যে 4 সেট ট্রেন চলত কুমিল্লা, চট্টগ্রাম, ঢাকা, নোয়াখালী ও চাঁদপুর রুটে। কিন্তু চুক্তি অনুযায়ী 30 বছর সেবা দেওয়ার কথা থাকলেও মাত্র 8 বছরের মাথায় সবগুলো ট্রেনই বিকল হয়ে পড়ে। এমনই এক বিকল ডেমো পড়ে আছে কুমিল্লার লাকসাম লোকোশেডে। 6 বছরের মধ্যেই তদারকির অভাবে প্রায় 30 কোটি টাকার এই ট্রেনটি এখন রেলওয়ের অচল এক স্মৃতিচিহ্ন। যাত্রীদের দাবি, ডেমো ট্রেন কেনায় অনিয়ম ও দুর্নীতির ফলেই এই বিপর্যয়। দ্রুত মেরামত বা বিকল্প সেবা চালুর দাবি তাদের। আমরা যারা চাকরি করি, ডেমো ট্রেন আমাদের জন্য খুব প্রয়োজন ছিল। এখন তো ডেমো ট্রেন বন্ধ হওয়ার পর থেকে আমরা অনেক হয়রানির শিকার হই। ট্রেনের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়। গত সরকারের দুর্নীতির কারণেই এই ডেমো ট্রেনগুলো আনছিল, কিন্তু আনার পর ওগুলো নষ্ট হয়ে গেছে। জনগণ যে সেবা পাওয়ার কথা ছিল সেই সেবা থেকে জনগণ বঞ্চিত হয়ে গেছে। বর্তমান রানিং সরকার যদি পুনরায় ব্যর্থতাকে শেষ করে যদি আবার ডেমো ট্রেনটা চালু করে, সাধারণ জনগণের সেবার মূল্য বাড়বে। চাহিদার তুলনায় কুমিল্লা অঞ্চলে ট্রেনের সংখ্যা এখন অর্ধেকেরও কম। যা চলছে তাও লোকবল সংকট ও যান্ত্রিক ত্রুটিতে ধুঁকছে। বেড়েছে যাত্রী ভোগান্তি। যান্ত্রিক সমস্যার কারণে 2020 সালে কিছু কিছু ট্রেন ডেমো লাকসাম চট্টগ্রাম যেটা সেটা বন্ধ হয়ে গেছে। আর 21 সালের জানুয়ারি থেকে মার্চের ভিতরেই কমপ্লিটলি লাকসাম চাঁদপুর, লাকসাম নোয়াখালী এগুলো বন্ধ হয়ে গেছে। রেলওয়ে বিশেষজ্ঞরা বলছেন, ডেমো প্রকল্পে শুরু থেকেই প্রযুক্তিগত দুর্বলতা ও প্রশিক্ষণহীন জনবল বড় বাধা ছিল। তবে কর্তৃপক্ষের আশ্বাস, ডেমো ট্রেনের দুর্দশা লাঘব ও যাত্রী ভোগান্তি নিরসনে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে। নিরাপদ ও সহজ যাতায়াতের প্রত্যাশায় যাত্রীরা এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দিকে। ডিভিসি নিউজ ডেস্ক। জবরদস্তিমূলক আদেশে সংবিধান সংস্কার চায় না বিএনপি, আর গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন হয়ে যাবে না, সংবিধান সংশোধনও হবে না। এজন্য দরকার জাতীয় সংসদ, এমনটাই মনে করেন বিএনপি নেতারা। তারা বলছেন, দেশের সব সমস্যার সমাধান একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই করা সম্ভব। গণভোটের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের দিনে জনগণের সম্মতি গ্রহণের জন্য যে প্রস্তাব করা হয়েছে সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। বাংলাদেশের সেই জাতীয় সংসদের সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় সেই জন্য আমরা কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। বাংলাদেশের সবচেয়ে বড় আজকাল জনগণের চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা। সেটা সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। বাংলাদেশের মানুষের প্রধান যেটা চাহিদা যে এই মুহূর্তে, সেটা হচ্ছে একটা উৎসবমুখর নির্বাচন। বিশ্বের বিভিন্ন দেশের আলেমদের অংশগ্রহণে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হতে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন। আলেমদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে এই আয়োজনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, এই সম্মেলন ঘিরে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি সোহরাওয়ার্দী উদ্যানের যেই খতমে নবুয়তের সমাবেশ চলছে, সেই সমাবেশের মূল যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের সামনে এসে কথা বলছি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে মঞ্চের যেই মূল মাঠ, সেই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং মাঠের পাশে কিন্তু রাস্তাতেও আমরা লোকজনের সমাগম দেখতে পাচ্ছি। মূলত আজকের এই যে সমাবেশ চলছে, এই সমাবেশটি হচ্ছে যে কাদিয়ানি যারা রয়েছেন, অর্থাৎ গোলাম আহমদ কাদিয়ানি, যিনি নিজেকে নবী দাবি করেছেন, সেই গোলাম আহমদ কাদিয়ানিকে রাষ্ট্রীয়ভাবে তাদের যে সংগঠন সেটিকে নিষিদ্ধ করে এবং তাদেরকে
কাফের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করার দাবিতে মূলত আজকের এই খতমে নবুয়তের যেই মহাসম্মেলন, সেই মহাসম্মেলনের আয়োজন করেছে তারা। এবং এই সমাবেশে মূলত 5টি দেশের বড় বড় যেসব আলেমরা রয়েছেন তারা এই মহাসমাবেশে যোগ দিয়েছেন। এবং আরেকটি তথ্য হচ্ছে যে এই সমাবেশে বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক দল রয়েছেন সেই রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু এখানে আমন্ত্রিত। বিশেষ করে ইসলামী যে দলগুলো রয়েছেন তাদের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আসার কথা রয়েছে। একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও এই সমাবেশে আসার কথা রয়েছে। আমরা এখানে এসে যেটি দেখতে পাচ্ছি যে সমাবেশে ইতিমধ্যেই যারা দেওবন্দের আলেম রয়েছেন বিশেষ করে ভারত এবং পাকিস্তানের তারা ইতিমধ্যেই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। মূলত এই সমাবেশ থেকে তারা একটি দাবি জানাচ্ছেন যে সমাবেশের যে দাবি সেটি জানাচ্ছেন যে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। ইতিপূর্বেও যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদেরকে তারা আশ্বাস দিয়েছিল কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, কিন্তু তারা সেই দাবি রাখেনি এমনটি বক্তারা বলছেন। তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময়ে অনেকের দাবি বাস্তবায়ন করেছেন, তাদের যেই দাবি কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করায় সেই দাবি তারা রাখবেন বলে মনে করছেন। তো সমাবেশের মূল দাবি হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, এমনটি দাবি কিন্তু এই মঞ্চের যারা রয়েছেন তারা সেটি জানাচ্ছেন। মূলত সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মামুন, আপনাকে ধন্যবাদ। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 118, ভোলা 4-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা সারাদিন জুড়েই থাকবো ভোলা 4 এবং বরিশাল 1 আসনে। এখন রয়েছে ভোলা 4 আসনে। এই আসনটি মনপুরা এবং চরফ্যাশন উপজেলা নিয়ে গঠিত। এই আসনে বাংলাদেশ জামায়াত ইসলাম কর্তৃক মনোনীত প্রার্থী জেলা জামায়াত ইসলামের সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোস্তফা কামাল। স্বাগত আপনাকে। আমরা দেখেছি যে এখানে আপনারা ভোটারদের দ্বারে যাচ্ছেন, তারা কি বলছেন আপনাদের কাছে? ধন্যবাদ ডিবিসি এক্সপ্রেসকে। আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের অনেক উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। তাদের একটাই বক্তব্য যে বিগত 53 বছর পর্যন্ত আমরা এই বাংলাদেশে শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ গঠন করার ওয়াদা আমাদের কাছে দিলেও আমরা আজ পর্যন্ত তাদের মাধ্যমে সেই ওয়াদা পূরণ পাই নাই। আমরা আশা করতেছি যেহেতু জামাত ইসলামী আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশটাকে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায়, এই জন্য আমরা এবার গভীর আগ্রহের সাথে জামাত ইসলামীকে সমর্থন দিয়ে, জামাত ইসলামী প্রতীক দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে আমরা আশা করতেছি যে আগামী দিনে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা পাব। একই দিনে নির্বাচন এবং গণভোটের বিষয়ে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছতে পারেননি আপনারা। পাশাপাশি পিআর পদ্ধতি সহ যে 5 দফা দাবি চলমান রয়েছে, সেই দাবি আদায় না হলে নির্বাচনের আগে কি প্রভাব পড়বে তৃণমূলে? আমাদের সেন্ট্রালি সিদ্ধান্ত হলো আমরা নির্বাচন এবং দাবিগুলি আদায়ের যে আন্দোলন, এই দুইটি কাজে আমরা একসাথে চালিয়ে যাব। এটা পৃথিবীর বহু দেশে এরকম নজির রয়েছে। আমাদের আশা যে আমাদের দাবির মুখে, যেহেতু আমাদের দাবিগুলি অত্যন্ত যৌক্তিক এবং বিধানভিত্তিক, সেহেতু আমাদের দাবি মেনে নিতে সরকার বাধ্য হবেন এবং এই দাবির অনুকূলেই আগামী নির্বাচন হবে এবং সেই নির্বাচনে সকল দলই অত্যন্ত আনন্দ উদ্দীপনার সাথে অংশগ্রহণ করবে। জয়ের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, সংক্ষিপ্ত করে বলবেন? আমরা যেভাবে চরফ্যাশন এবং মনপুরা আমরা দেখতেছি এবং জনগণের উচ্ছ্বাস, তাতে আমরা আমাদের মনে হয় এবং এই এলাকার জনগণ
স্পষ্টভাবে বলতেছেন যে আগামী নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জামাত ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলাম যে এখানে সাধারণ মানুষের প্রত্যাশার পাশাপাশি এখানে যারা প্রার্থী হয়েছেন তারা কিন্তু জয়ের ব্যাপারে ব্যাপক আশাবাদী, এবং পরবর্তীতে আমরা অন্য বুলেটিনে অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে যুক্ত থাকবো, প্রার্থীর কাছ থেকে জানবো তাদের নির্বাচনী ভাবনা সম্পর্কে। সেই পর্যন্ত দেখতে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। ইলিশের মৌসুম চলছে পুরো দমে। এরপরও বরগুনার এর প্রাণ প্রবাহ বিষখালী নদী সহ অন্যান্য নদীতে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিনই শত শত জেলে নদীতে মাছ ধরতে গেলেও ফিরছেন হতাশ হয়ে। জেলেদের জালে ইলিশের শূন্যস্থান পূরণ করছে ছোট আকারে জাটকা সহ বিভিন্ন মাছ। এতে জেলেদের মাঝে বাড়ছে হতাশা, আর বাজার ইলিশের দাম হয়ে পড়েছে সাধারণ মানুষের নাগালের বাইরে। নদীতে ইলিশ কমে যাওয়ায় আয় রোজগার বন্ধ হওয়ার উপক্রম। দিনভর পরিশ্রম করেও ন্যূনতম খরচ তুলতে পারছেন না তারা। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে বরগুনা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মালেক মিঠু। কথা বলবো তার সাথে। মালেক, ইলিশ কম কেন পাচ্ছেন জেলেরা, কি বলছেন জেল এবং মৎস্য বিভাগ? এছাড়া আকার ভেদে বাজারে ইলিশের দাম কেমন দেখছেন, জানাবেন সব মিলিয়ে। ধন্যবাদ জান্নাত সাথী। আসলে এই গত 22 দিনের মা ইলিশ ধরার পর আসলে জেলেরা এবং নদী এবং সাগরে ইলিশ শিকারে যায় এখানকার জেলেরা, কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশ যে নদীগুলো রয়েছে পায়রা এবং বিশ্বের নদী চাষে তারা আশানুরূপ সেই ইলিশ কাঙ্ক্ষিত যে ইলিশ তারা পাচ্ছেন, এবং ইলিশ না পায় এখন হতাশই রয়েছে। কারণ গত 22 দিনে তারা ধার দেনা করে আসলে সাগরগামী যে ট্রলারগুলো গিয়েছে সেই ট্রলারগুলোতে লাখ লাখ টাকা বাজার করেও কিন্তু সেই কাঙ্ক্ষিত ইলিশ তারা পাচ্ছেন, এবং তাদের আকার রয়েছে ছোট ইলিশ পাচ্ছে। এবং এখানে যারা বলছেন যে বিশেষজ্ঞরা বলছেন মৎস্যজীবী এই জলবায়ু পরিবর্তনের কারণে এই ইলিশের এইভাবে আকার ধরেছে। তারা বলেছেন যে এই ভরা মৌসুমে এই যে সময়কালীন সব থেকে ইলিশ আহরিত হওয়ার বেশি তীক্ষ্ণ, কিন্তু সেই রকম ইলিশ পাচ্ছে না। 3 থেকে 4 লাখ টাকা আসলে বাজার করে সমুদ্রগামী যে ট্রলারগুলো যাচ্ছে সেটা তারা মাত্র 2 থেকে 3 লাখ টাকার মাছ নিয়ে ফিরে আসছে। এটা সে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিকরা। আমরা আসলে এই বাজারে যেটি রয়েছে, আমি এখন রয়েছি বরগুনার মাছ বাজারে, সেই বাজারটি তো যে প্রতি বছর গত বছর এই সময় কাড়ায় কাড়ায় ইলিশে পরিপূর্ণ যে বাজারটি ছিল, সেই বাজারটিতে এখন একদমই দেখা মিলছে ইলিশ, এবং ইলিশের দামও কিন্তু বেশি রয়েছে। এখানে প্রায় কেজির উপরে যে ইলিশটি বিক্রি হচ্ছে 3000 টাকা কেজি করে, এবং কেজির নিচের মাছটি বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা। আসলে আমি একজন কৃষকের কাছে মানে জেলের কাছে আমি জানতে চাচ্ছি বা এবং ব্যবসায়ীর কাছে জেনেছি দেশে তারা আসলে কি বলছেন। আসলে আপনারা আসলে ব্যবসায়ীরা বলেন তো কেমন ইলিশের দাম এবং কেন পাচ্ছেন ইলিশ? এই বছরে তো মাছের সংখ্যা কম, গেলবারে পর্যাপ্ত পরিমাণ ইলিশ মাছ ছিল, আর গেলবারের থেকে এইবারে আপনার মাছের প্রচুর দাম এবং মাছের সংখ্যা কম। 700 থেকে 900 গ্রাম মাছ হইলে 2000, 2100, 2200 টাকা কেনা লাগে আমাকে। আমরা বেশি ধরেন 50 টাকা কি 100 টাকা বৃদ্ধি কেজিতে। এবার 300 থেকে 400 গ্রাম ওইটা 1000 টাকা কেজি পড়ে। আপনার 1 কেজি 200 গ্রাম থেকে 1.5 কেজি ওইটা পড়ে 2700-2800 টাকা কেজি। এছাড়া আসলে অন্যান্য মাছের কেমন চাহিদা? অন্যান্য মাছ যেমন পোয়া মাছ আছে ওটা একটু দাম কম, সীমিত আপনার 200 টাকা 220 টাকা কেজি। যাবতীয় মাছের সংখ্যাই কম। এখান থেকে ব্যবসায়ীরা বলছেন যে আসলে এখানে যে শুধু যে ইলিশ ও অন্যান্য মাছেরও কিন্তু তারা সেইভাবে পাচ্ছে না। এবং গত বছর আমি যদি সব থেকে বড় বৃহৎ যে পাইকারি বাজারটি রয়েছে, যে মৎস্য পাইকারি বাজারটা, সেই বাজারে গত বিএমটিসির যে ঘাটতিতে রয়েছে, সেই ঘাটতিতে গত বছর এই সময়কালীন প্রায় 1200 মেট্রিক টন আসলে ইলিশ আহরিত হয়েছিল এবং বিক্রি হয়েছে ওই ঘাটতিতে। এবছর এখন পর্যন্ত 895 মেট্রিক টন ইলিশ আহরিত, গত বছর থেকে প্রায় 300 মেট্রিক টন আসলে ইলিশে ধরা কম পড়েছে, যার ফলে কিন্তু এই সংকট সৃষ্টি হয়েছে এবং ইলিশ পাচ্ছে না। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা আসলে যে বিষখালী এবং পায়রা নদীতে যে প্রচুর পরিমাণ এই সময়টা সব থেকে বেশি ইলিশ আহরিত কথা ছিল এবং গত বছর পেয়েছে, কিন্তু এই বছর সেই আশানুরূপ কিন্তু তারা এই মাছ পাচ্ছে না। এবং অন্যান্য সময়ের যে সাগরগামী যে মাছগুলো রয়েছে হিসাবে সেই মাছগুলো বলছে যে সাগরে বা জেলেরা বলছেন যে আসলে এবছর ইলিশের সেই বড় বড় ইলিশ তারা আসলে পাচ্ছে না, এবং ইলিশটা ধরা পড়ছে সেটা জাটকা ইলিশই বেশিরভাগ ধরা পড়ছে, যার ফলে আসলে যে জাটকা ইলিশের দামও পাচ্ছে না। আশানুরূপ ভাবে সেই জেলে এবং তার মালিক যারা রয়েছে মৎস্য রিলেটেড ব্যবসায়ী তারা আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এই ছিল আসলে বদল থেকে সর্বশেষ সাথী। ধন্যবাদ মিঠু। সবজির উৎপাদন ও বাজারের খবর জানতে আমাদের সাথে যুক্ত হয়েছেন নারায়ণগঞ্জ ও নীলফামারীর সহকর্মীরা।
প্রথমে যেতে চাই নারায়ণগঞ্জের পরিস্থিতি জানবো সহকর্মী সাবিত আল হাসানের কাছ থেকে। সাবিত, আপনি তো এখন ফতুল্লা বাজারে আছেন, জানাবেন যে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ও শীতকালীন কি কি সবজি উঠেছে সেগুলোর দাম আর কি বা বলছেন ক্রেতা বিক্রেতারা। ফতুল্লা বাজার এলাকা, এটি বেশ পুরনো একটি বাজার এবং বুড়িগঙ্গা নদীর ঠিক পাশেই অবস্থিত এবং দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চলের বিভিন্ন সবজি কিন্তু এখানে আসে এবং এখান থেকেই পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে যায় এবং প্রায় কয়েক হাজার মানুষের জন্য এখান থেকে সবজি এবং অন্যান্য মশলা এবং অন্যান্য সবজি কিন্তু এখান থেকে সরবরাহ করা হয়। এবং আমি এখান থেকে জানিয়ে আছি যে এখানে দেখতে পেলাম যে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সহ বেশ কিছু শীতকালীন পণ্য এখানে উঠেছে। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সবজি সহ অন্যান্য পণ্যের দাম কিন্তু কিছুটা বাড়তে বলে জানিয়েছে এখানকার বিক্রেতারা। আমি যদি আপনাদের দেখাতে চাই, যেখানে সবজি কিন্তু বেশ ভালো সমাহার রয়েছে এবং বিপুল পরিমাণ সবজি কিন্তু এখানে উঠেছে। আমি যতদূর এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানতে পেরেছি সেটি হচ্ছে যে এখানকার এখন পেঁয়াজ 100 টাকা করে কেজি, আলু 15 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে, রসুন দেশিটি 80 টাকা এবং বিদেশি রসুন 100 টাকা। এছাড়া ফুলকপি সাইজ অনুযায়ী 45 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে, বাঁধাকপি 50 টাকা দরে, টমেটো 120 টাকা কেজি, সিম 100 টাকা, পটল 40 টাকা, বেগুন আকার ভেদে 60 থেকে 80 টাকায় বিক্রি করা হচ্ছে, শশা আকার এবং জাত ভেদে 60 থেকে 70 টাকা বিক্রি করা হচ্ছে। পাশাপাশি মূলা 40 টাকা, ঢেঁড়স 80 টাকা, করলা 100 টাকা এবং গাজর 140 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা এখানকার বাজারদের সাথে কথা বলে জানতে পারছি যে গত সপ্তাহের তুলনায় কিছুটা এখানকার সবজি দরটা বেশি এবং তারা যেটি জানিয়েছেন যে এই দরটা ঠিক কী কারণে বেশি তারা আসলে অনেকেই জানেন না, তবে নতুন এই দরের কারণে কিন্তু ক্রেতাদের সাথে কিছুটা হলো বার্গেনিং করতে হচ্ছে এবং তারা জানিয়েছেন যে ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন হঠাৎ করে দাম বৃদ্ধি পড়ে যাওয়ার কারণে। আমরা একটু জানতে চাইবো এখানকার একজন বিক্রেতার কাছে যে কি কি সবজির দাম আসলে বেড়েছে, একটু যদি বলতেন। এখন বর্তমানে বেড়েছে মরিচের দাম কিছু বেড়েছে, সিমের দাম বেড়েছে, তারপর টমেটোর দাম বাড়ছে, শশার দাম বাড়ছে, একবার অনেক বাড়ছে, মানে ডাবল, আর লেবুর দাম, এইসব জিনিসের দাম বাড়ছে। এখন সিম হলে বর্তমানে 120 টাকা কেজি, 100 টাকা কেজি, কাঁচা মরিচ হলে দেওয়া 120 টাকা কেজি, লেবু হলে 40 টাকা হালি, শশা 100 টাকা কেজি, 90 টাকা কেজি। হঠাৎ করে দাম বাড়ার কারণ কি? এটা কারণ হয়তো বৃষ্টি বদল আছে, আমদানি কম, এই জন্য আর কি একটু দামটা কিছুটা বাড়ছে। সামনে কি দাম কমার কোনো লক্ষণ আছে কিনা? হ্যাঁ, কিছু কমবে, সামনের সিজন আসতে আছে, তারপর মাল আমদানি হয়ে যাবে, দাম কিছু কমবে। শীতকালীন কি কি সবজি আপনার এখানে আসছে? এখন শীতকালীন আছে পাতাকপি, ফুলকপি, সিম, তারপর পালং শাক, এই শাকসবজি সবগুলো শীতকালীন সবজি। এটা যেটুকু এখানকার বিক্রেতারা যেটা জানিয়েছিলেন যে তারা যেটুকু বলছেন যে শীতকালীন সবজি অলরেডি উঠতে শুরু করেছে এবং কয়েকদিনের মধ্যেই কিন্তু পুরোপুরি সবজির বাজারে শীতকালীন সবজি দেখা যাবে এবং এমনটাই তারা জানিয়েছেন। তবে দাম আগামী সপ্তাহে কিছুটা কমতে পারে এমনটা তারা সম্ভাবনাও প্রকাশ করছেন। এই ছিল নারায়ণগঞ্জের ফতুল্লা বাজার থেকে আমার কাছে থাকা সবজি বাজার এবং অন্যান্য কাঁচা বাজারের সবশেষ তথ্য জানাচ্ছি। ধন্যবাদ সাবিত। আমরা জানছিলাম নারায়ণগঞ্জের বাজার পরিস্থিতি। এবার নীলফামারীর সবজির আবাদের খবর জানবো সহকর্মী ওয়ালি মাহমুদ সুমন। সুমন, আপনি তো সবজি মাঠে আছেন, অর্থাৎ সদরের লক্ষ্মীচাপ এলাকায় আছেন, জানাবেন যে শীতকালীন সবজির উৎপাদন কেমন হয়েছে আর বাজারে দাম কেমন পাচ্ছেন কৃষক, সব মিলিয়ে। ধন্যবাদ সাথে। নীলফামারী জেলা আমি শুরুতে জানিয়ে রাখি, নীলফামারী জেলা হিমালয়ের পাশে হওয়ায় এখানে আগাম শীত কিন্তু অনুভূত হয় এবং এখানে শীতকালীন সবজিটা কিন্তু আগামী চলে আসে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের একটি সবজি খেতে। এখানে আসলে আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন যে সবুজ মাঠে ঘেরা, এই মাঠ জুড়েই আসলে শীতকালীন সবজি উৎপাদন চলছে এবং এখানে যদি আপনি আরেকটু বলি যে শীতকালীন সবজি হিসাবে এখানে বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, তারপর সিম এইসব উৎপাদন চলছে। তবে মাঠ পর্যায়ের কথা যদি জানতে চান তাহলে আমি এখানে বলতে চাই যে মাঠ পর্যায়ে সবজি আবাদ করতে গিয়ে এখানকার কৃষকরা আসলে কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হয়, যেখানে আমার সাথে এই সময় একজন কৃষক আছেন। আমি আসলে তার কাছেই জানতে চাবো যে তারা আসলে কি ধরনের সমস্যা ফেস করেন এখানে। আপনি একটু বলবেন যে আসলে এই সবজি উৎপাদনে আপনাদের কি ধরনের সমস্যা তৈরি হয়? সবজি উৎপাদনে আমাদের সমস্যা আছে, এখন তো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি। আমরা তো আগের বাজারে এখন সবজি বিক্রি করতেছি, দেখা যাচ্ছে 2 বছর আগে যে বিক্রি করছি এখন ওই দামে বিক্রি করতে হয়, বাজার কম। আবার সার বিক্রি করলে দাম বেশি দিয়ে কিনে থাকে, ওষুধ বেশি দাম দিয়ে কিনে থাকে। আবার এবারকার আবহাওয়া কিরকম ছিল এবং সবজিতে রোগবালাই কিরকম পেয়েছেন? আবহাওয়া তো ভালো ছিল, কিন্তু এই যে নর্মাল একটা বৃষ্টি হওয়ার কারণে একটু রোগবালাইয়ের সংখ্যা বেশি হয়েছে, পোকামাকড়ের সংখ্যা বেশি হয়েছে। কিন্তু আবহাওয়া তো ভালো আছে, কিন্তু এই ফুলকপির জন্য আবার রোদটা একটু বেশি হয়ে যায়, রোদের বেশি হওয়ার কারণে একটু সমস্যা হয় আর কি।
কৃষি অফিস থেকে কোনো ধরনের সহযোগিতা পেয়েছেন কি আপনারা, বা ওষুধপত্র কি অবস্থা? ওষুধপত্র তো কৃষি অফিসার তো দেখি আস্তে আস্তে যায়, কিন্তু মাঠে তো আসে না। কই মাঠে তো একদিনও দেখি না কৃষি অফিসে আছে, কি কি দেওয়া লাগবে, কি কই লাগবে এগুলো তো বলে না। আপনার এই সবজিগুলো যখন বাজারে নিয়ে যান তখন বাজারে আপনার কি ধরনের দাম পান আসলে? বাজার তো কম, যখন বিক্রি করে লাগে সবার একসাথে হওয়া যায়, তখন দেখা যায় আজ 20 টাকা কেজি, কালকে 15 টাকা কেজি, পরশুদিন আবার দেখা যায় 10 টাকা কেজি। এটা ঠিক নেই, কোনোদিন কোনো রকম যায়। এই বাজার বিক্রি করে আমাদের লাভ হয় না। সাথী, যেমনটা শুনছিলেন যে কৃষকরা আসলে সার, তারপরে হচ্ছে ওষুধ, সবকিছু মিলিয়ে এই আবাদটাতে আসলে করতে পারছে না। হ্যাঁ, এটার পাশাপাশি কৃষকদের অন্যান্য অঞ্চলগুলোতে, অন্যান্য জায়গাগুলোতে যেটা দেখেছি যে কৃষকরা যেটা বলছিলেন যে এবার সবকিছু মিলে আবহাওয়া খুব ভালো ছিল, এবং এটার পাশাপাশি হচ্ছে এই আবহাওয়ায় কৃষকের যে ধারণা সেটা হচ্ছে যে ফসলের উৎপাদনটা এবার ভালো হবে, এবং এই উৎপাদনটা ভালো হলেই বাজারে কিন্তু আসলে ইতিবাচক একটা প্রভাব পড়বে এবং দাম কিছুটা কমবে। আগামী 2 সপ্তাহের ভিতরে বাজারে শীতকালীন সবজিটা আরো ভরপুর হবে বলে আশাবাদী তারা। সাথে এই ছিল নীলফামারী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুমন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নওয়াব আলী মার্কেট এলাকার একটি বাসা থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে, আর স্বামীকে গৃহবধূ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটের একটি বাসভবনে এই ঘটনা ঘটে। ইমরান হোসেন ও রহিমা খাতুন দম্পতি ওই বাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শী তাদের 16 বছর বয়সী মেয়ে শারমিন জানায়, ইমরান ও রহিমার মধ্যে কোনো এক বিষয় নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়। তারই জের ধরে ইমরান ধারালো দা দিয়ে প্রথমে স্ত্রীকে জবাই করে, পরে নিজেও ওই দা দিয়ে নিজের গলা কাটে। কুয়াশা মাখা সূর্যের মিষ্টি আলোয় জেগে উঠছে গ্রাম বাংলা। নরম ঠান্ডা বাতাসে চারিদিকে ছড়িয়ে পড়ছে এক মায়াময় আবহ। ধান কাটায় ব্যস্ত মাগুরার কৃষক। এরপর মসুর, সরিষা ও নানা শীতের সবজি চাষ করবেন তারা। এদিকে শীতের সকালে মিষ্টির রসের অপেক্ষায় দিন গুনছেন অনেকে। শীতের আগমন যেন এক নীরব উৎসব। ভোরের আকাশে ঘন কুয়াশা, সাথে সূর্যের প্রথম আলো মিশে মাঠে ছড়িয়ে দিচ্ছে সোনালি আভা। পাকা ধানে ভরা মাঠে ভেজা ঘাস আর মাকড়সার জালে ঝুলে থাকা শিশুর বিন্দু শীতের সৌন্দর্যকে বাড়িয়ে তুলছে আরও কয়েক গুণ। মাগুরায় কৃষক এখন ব্যস্ত ধান কাটতে। এরপরই শুরু হবে শীতকালীন ফসল, মসুরি, সরিষা ও নানা শীতের সবজির চাষ। এরই মধ্যে সরিষার আবাদ শুরু হয়েছে কিছু জায়গায়। ফুল এসেছে নতুন সরিষা খেতে। কৃষকের ঘরে ঘরে এখন শীতের ব্যস্ততা। ধান মাড়াই করব এবং ঘরে তুলব, এরপরে আছে সরিষা। মোটামুটি শীত আসছে। এদিকে শীতের সকালে মিষ্টি রসের অপেক্ষায় দিন গুনছেন অনেকে। নতুন ধান ঘরে তোলা আর খেজুরের রসের সাথে পিঠা খাওয়ার আনন্দ মিলেই যেন পূর্ণতা পায় শীতের আসল রূপ। সবার ধুম পড়ে গেছে পিঠে খাওয়ার জন্য, এই ধান কাটাকাটি শুরু হয়েছে। শীত অনেক যাই হোক ভালোই পড়তেছে, মানুষের মাঠে ধান অনেক ভালো হয়েছে, আর আমরা সে ধান কাটে, আমরা গরিব মানুষ ধান কাটে সে ধানগুলো মাঠের থেকে বাড়ি নিচ্ছি। গ্রাম বাংলা এখন পুরোপুরি শীতের ছোঁয়ায় মোড়া, যেন প্রকৃতি তার সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ডিভিসি নিউজ ডেস্ক।